হ্যালো এভরিওয়ান, শুরু করছি উপন্যাস দি সাইলেন্ট ম্যানর, লেখিকা ডাইনা ইমরোজ লাকি, ভয়েস বাই আরবি, পর্ব 10। আজ বুধবার। গত 2 দিনে আমজাদের সাথে ফারদিনা সহ বাড়ির সকলের বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে, বিশেষ করে কুদ্দুসের সাথে। ও সাথে আমজাদের আশেপাশে থাকতে চায়, এটা ওটা বাংলায় বলে, আর সেটাকে কিরগিজ ভাষায় অনুবাদ করে দিতে বলে। আমজাদও দিয়েছে। তার কাছে কুদ্দুস শেষ জানতে চেয়েছে, আমি তোমাকে ভালোবাসি, এটা কিরগিজ ভাষায় বলেন। আমজাদ বলেছিল, মেনশিনি জাকসি খোরম। কিরগিজ ভাষায় কথাটি শুনে কুদ্দুস ভীষণ খুশি হয়েছিল। ওর উদ্দেশ্য এই কথাটি ফারদিনাকে বলা, সে বলবে। এরপর আর একটা কথা জিজ্ঞেস করেছিল, আপনি একটা গর্ধ, বোকা, বুদ্ধিহীন, এটা কিরগিজ ভাষায় বলেন। আজমাত বলেছিল, সেন আকমাক আঙ্ক আকিল সিনজিন। কুদ্দুস এ বেলাও হেসেছিল। এটা বলবে রশিদকে। সে খুব কষ্টে এই দুটো কথাও শিখে নেয়। কুদ্দুস ফারদিনার ঘরের দিকে হাঁটলো, বিড়বিড় করে ভালোবাসি লাইনটা জপ করতে থাকলো। ফারদিনার দরজা হাট করে খোলা ছিল। কুদ্দুস উকি দিয়ে দেখল ফারদিনা গুনগুন করে গান গাইছে। কুদ্দুস গলায় কাশি দিল। কাশির শব্দে ফারদিনা বলল, ভেতরে এসো। আজ হঠাৎ অনুমতি চাইছ কালুদা? কুদ্দুস ভেতরে প্রবেশ করলো। পরনে নতুন ফতুয়া, সাথে ধুতি, চুলগুলো বাঁ দিকে হেলে রাখা, বেশ লজ্জা বোধ করছে কুদ্দুস। ফারদিনা ভ্রু কুঞ্চিত করল। ঝিলমিল পাশের চেয়ারে বসা, বলল, কিরে কালু, কিছু বলবি নাকি? বলতে তো চাই, কিন্তু বলতে পারছি কই। মনে হচ্ছে কেউ পেছন থেকে টেনে ধরেছে। তোমাকে পেছন থেকে কেউ টেনে ধরে নেয় বলো? ফারদিনা। কুদ্দুস মাথা নিচু করে বলল, আসলে আপনাকে একটা কথা বলতে চাই, অনুমতি দিলেই বলবো। কি কথা বলো? এমন ভাব করতেছো যেন প্রেম প্রস্তাব নিয়ে আইসো, বলল ঝিলমিল। ফারদিনা তাড়া দিল। কুদ্দুস সাহস নিয়ে বলল, মেনসিনি জাকসি কোরম। কথাটা শুনে ফারদিনা তির্যক আওয়াজে হেসে উঠল। সেই সাথে ঝিলমিলও হাসছিল। কুদ্দুস তাদের হাসি দেখে থ মেরে গেল। বলল, হাসছেন কেন? ফারদিনা হাসি থামিয়ে বলল, এটা তুমি নিশ্চয়ই আজমাদের কাছ থেকে শিখেছ। আমি তোমার আগেই শিখেছি, একজনকে বলার জন্য। কুদ্দুস মিটমিটে হাসলো। এখনই জানাতে হবে না কিছু, পরে জানালেই হবে, বলে চলে গেল। ফারদিনা ও ঝিলমিল একে অপরকে দেখে হাসলো। ফারদিনা বলল, আমার প্রেমে কত কেই না ডুবলো, কিন্তু শালা সুফিয়ান কিছুই বলছে না, আর আমাকেও হয়তো বোঝার চেষ্টা করছে না। হয়তো বুড়ি হলে বুঝবে। এত অধৈর্য হইলে তো হবে না। ঝিলমিল বলল, চল ছাদে যাই, ঘরে আর ভালো লাগছে না, প্রকৃতির শীতল হাওয়া খেয়ে আসি। রাত ঠিক 10:30টার কাছাকাছি। গ্রামে এখন অনেক রাত। এত রাতে কেউ বাহিরে থাকে না, কাউকে আনাগোনা করতে দেখা যায় না। কাউকে যে দেখা যায় না এটা ভুল। কিছু চাষিরা রাতেও ক্ষেতের ধারে আসে, লণ্ঠন হাতে, প্রায়শই দেখা যায় তাদেরকে। কখনো আইলের উপর, কখনো ক্ষেতের মধ্যে, কারণে অকারণে হাঁটে। একে বলে কৃষকের ভালোবাসা তার চাষের উপর। ফারদিনা ও ঝিলমিল বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে। ঝিলমিল মনে সুখে ভুট্টা ভাজি খাচ্ছে। ফারদিনা রেলিং ধরে দাঁড়িয়ে আছে। ছাদের চারপাশে মশাল এবং লণ্ঠন জ্বলছে। বেশ আলোকিত ছাদটা। ফারদিনা গতকাল গোলাপ ফুলের চারা এনেছিল, 10টি চারা। নিজের হাতে চারাগুলো লাগিয়েছে। একবার গাছগুলোর দিকে চোখ বুলিয়ে নিল। সুফিয়ানের গোলাপ পছন্দ, তার পছন্দ বলেই সে গোলাপ চারা লাগিয়েছে। ছাদ থেকে বাড়ির পেছনের দিকটা পরিষ্কার দেখা যায়। পেছনের প্রাচীরে একটা ছোট দরজা আছে। সেখান থেকে বেরোলেই বড় মাঠ। মাঠের কিছুটা সামনে একটা বটগাছ। আজ পূর্ণিমার 3য় দিন, দৃষ্টিগত পূর্ণিমা। চাঁদের মসৃণ আলোয় মাঠ স্পষ্ট দেখা যাচ্ছে। কোথায় কি আছে বেশ ঠাউর করা গেল। ছাদ থেকে ফারদিনা দেখল মাঠের দিকে কেউ যাচ্ছে। যেতেই সামনে আরও এগিয়ে গেল। তারা নিজেদের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে কিছু বলাবলি করলো। এরপর সবাই চলে গেলেও বাড়ির ভেতর থেকে যিনি গেল সে বাড়ির দিকে আসছে। ফারদিনার সন্দেহ হলো। সে দৌড়ে নিচে আসলো। পেছনের ঘরের দিকে এলে গোপন নজরে দেখল কে সে। ঘরের ভেতর ঢুকে আদিব। ফারদিনা চমকে গেল। আদিবকে খুব উদ্বিগ্ন দেখাচ্ছে।
ফারদিনা টেবিলের আড়াল থেকে বেরিয়ে আসলো। আদিব কোথায় যায় ঠিক আজ থেকে কিছুদিন আগেও সে কোথাও গিয়েছিল। তখন তাকে দেখা গিয়েছিল বাড়ির সামনের দিকে, আর পেছনের দিকে। আশ্চর্য হলো সে, ছাদ থেকে ঝিলমিল তখন যায়নি। বসে বসে ভুট্টা ভাজি খাচ্ছে। ভুট্টা প্রায় শেষের দিকে। ফারদিনা এসে তার পাশে বসে। আদিব ভাই নিশ্চয়ই কোনো মহৎ কাজ করেছে আব্বার আড়ালে। উনি মহৎ কাজ খুব একটা পছন্দ করে না, যদি হয় টাকা পয়সার বিষয়ে। ফারদিনা নিজেকে বুঝ দিল। ঝিমঝিম বলল, ওই দিনের গল্পটা তোরে বলা হয়নি, আজ শুনবি? আজ বলি শুনবি? বল। এক ছিল রাজকুমারী। সে রাজকুমারীর প্রেমের সম্পর্ক হয় এক যোদ্ধার সাথে। যোদ্ধার মূল উদ্দেশ্য ছিল রাজকুমারীর বংশ ধ্বংস করা। রাজকুমারীকে না দেখা অবধি তার কাছে রাজকুমারীদের বংশ ছিল শত্রুর বংশ। লক্ষ্য ছিল তাদের বংশ ধ্বংস করা। কিন্তু যোদ্ধা একদিন কৌশলে রাজকুমারীদের রাজ্যে আসে অলিগলি চেনার জন্য। আর ঠিক সেদিনই যোদ্ধা রাজকুমারীকে দেখে সে মুগ্ধ হয়ে যায়। এরপর রাজকুমারীকে প্রেমের প্রস্তাব দেয়। পুরুষ মানুষ মেয়ে পটাতে ওস্তাদ বলে রাজকুমারীকেও পটিয়ে নেয়। কিন্তু এরপর জানা যায়, ঝিলমিল পুরো গল্প শেষ করার আগে বাঁশির সুর ভেসে আসে। সুফিয়ানের বাঁশির সুর। ফারদিনা নিশ্চিত হলো। সে হন্তদন্ত হয়ে উঠে দাঁড়ালো। রেলিংয়ের সংস্পর্শে আসলো। সুরটা আসছে বাড়ির ঠিক সামনের কোনাকুনি শিমুল গাছের দিক থেকে। ঝিলমিল বলল, দাঁড়ায় আছোস কেন? যা, আমি এদিকটা সামলে নেব। আসুন। তার সামনে ঘুরে ফিরে আমজাদের প্রশংসা করবি, দেখবি তার প্রতিক্রিয়া কি। বুঝছিস তো? বুঝেছি, তুই দেখিস কেউ যাতে টের না পায়। সুফিয়ানের বাঁশির সুর যেন ফারদিনাকে টেনে আনলো। ফারদিনা লণ্ঠন হাতে এগিয়ে এলো সুফিয়ানের কাছে। লণ্ঠনের সোনালি রঙে তার চোখ দুটো জ্বলজ্বল করছে। সুফিয়ান সুর থামিয়ে দিল। আজ তার পরনে গাঢ় মেরুন রঙের পায়জামা, তার উপর মোটা শাল পেঁচানো। তাকে ভীষণ আকর্ষণীয় লাগছে। শ্যামবর্ণের পুরুষ নিখুঁত সুন্দর হয়। তার প্রমাণ সুফিয়ান। ফারদিনা পাশে বসলো, বলল, তোমার আজকের সুরে কী ছিল? অপ্রকাশিত অনুভূতি প্রকাশ করার চেষ্টা। সুরে নয়, মুখে প্রকাশ করো। এখনই নয়, সময় হোক। ফারদিনা সেকেন্ড কয়েক চুপ থাকলো, লণ্ঠনটা পাশে রাখলো। এরপর নির্বাক হয়ে বলল, তুমি জানো আজ কী হয়েছে? কি হয়েছে? তালু মানে কুদ্দুস, আব্বার বিশ্বস্ত কাজের লোক। ও কি করেছে শোনো। ফারদিনা বলার জন্য প্রস্তুত হয়। সুফিয়ান ও ঘুরে ফারদিনার দিকে তাকে কুদ্দুসের কাহিনী শোনার জন্য প্রস্তুত হয়। ও আজকে আমাকে কিরগিজ ভাষায় প্রেমের প্রস্তাব দিয়েছে। কি লজ্জা মুখ নিয়ে বলেছিল। আমার ভীষণ হাসি পেয়েছিল বলে অট্টহাসিতে তলিয়ে গেল ফারদিনা। সুফিয়ানও তার রেস্ট টেনে মৃদু হাসলো, বলল, ও কি বললো কিরগিজ ভাষায়? ফারদিনা থেমে গেল। নীরব আবেগে স্নিগ্ধ কণ্ঠে বলল, আমি তোমাকে ভালোবাসি। তাই তো বুঝেছি। কিরগিজ ভাষায় সেটাকে কী বলে? ফারদিনা ভেতর বিরক্ত হলো, তবে বহিঃপ্রকাশ না করে বলল, মেনসিনি জাকসি খোরম। সুফিয়ানও একই সাথে বলল, সত্যি? ফারদিনা জিজ্ঞেস করল। সুফিয়ান চোখের পাতা ফেলে নড়ে চড়ে বসল। আমি তো ওর ভাষাটা বললাম মাত্র। ফারদিনা চুপচাপ। তার ধারণা সুফিয়ানও তাকে পছন্দ করে, অথচ বলছে না। সে একবারিয়ে বলার পর সুফিয়ান যদি কোনো কারণে প্রত্যাখ্যান করে, না খারাপ কিছু হবে এটা ভাবতেও পারছে না। সে প্রত্যাখ্যান করলে সত্যিই কি খারাপ কিছু হবে? এমনটা কেন ভাবলো ফারদিনা? নিজেই যেন নিজের কাছে প্রশ্ন করল। সুফিয়ান বলল, চলো। কোথায়? সাগর পাড়ে। বালির উপর বসে সময় কাটানো যাবে। যাবে তুমি? যাব, কিন্তু অনেকটা দূর তো, হেঁটে যাব। না, অশ্বীর পিঠে চড়ে। তুমি অশ্ব কোথায় পেলে? বাবার রেখে যাওয়া কিছু স্বর্ণ মুদ্রা ছিল, সেখান থেকে একটা মুদ্রা বেচে দিয়ে অশ্ব কিনেছি, যাতে তোমাকে নিয়ে দূরে চলে যেতে পারি। মানে? সুফিয়ান মাথা চুলকিয়ে বলল, মানে দূরে তোমাকে নিয়ে ঘুরতে যেতে পারি। কথাটা বললে কথাই বলবে না, যাবে? চলো। অশোক দাঁড়িয়েছিল শিমুল গাছের কাছেই। সুফিয়ান এসে অশ্ববের কাছে হাঁটু গেড়ে বসে। ফারদিনাকে বলল, আমার হাঁটুতে ভর দিয়ে ওঠো। ফারদিনা অশ্ববের পৃষ্ঠায় চেপে বসে। সুফিয়ান উঠে তার পেছনে বসে।
অর্ষবের লাগাম টেনে ধরল। চোখ তুলে ঘুরে সুফিয়ানের দিকে দেখল ফারদিনা। রাতটা নরম রূপালি আলোয় মোড়া। আকাশে আত খাওয়া চাঁদ, তার চারপাশে মেঘের নরম চাদর ভেসে আছে। দূরে সাগরের ঢেউ গুনগুন করে উঠছে, যেন কোনো প্রাচীন প্রেমের সুর। সুফিয়ান অর্ষবের পিঠে বসে লাগাম ধরে আছে, সাথে ফারদিনা বারবার ঘুরে দেখছে সুফিয়ানকে। তার পরনের শালটা বাতাসে উড়ে এসে সুফিয়ানের গা ছুঁয়ে গেছে হালকা করে। দুজনের চোখ মিলল এক চিলতে হাসি। অশোকটি ধীরে ধীরে সাগর ধারে এগিয়ে চলল। চাঁদের আলোয় তাদের ছায়া পড়ল বালির উপর। দুটো ছায়া পাশাপাশি, যেন সাগরও চায় তাদের গল্প শুনতে। তুমি জানো, এই সাগর নাকি সব কথা শুনে রাখে? ফারদিনা বলল মৃদু স্বরে। সুফিয়ান তাকালো দূরে, ঢেউর গর্জনের ভেতর হারিয়ে যেতে যেতে বলল, তাহলে আজ আমাদের নীরবতাটাও শুনো। অশ্ববের খুঁড়ে খুঁড়ে বালির গন্ধ উঠছে। তারা অশ্বব থেকে নেমে দাঁড়ালো। দূর থেকে সাদা ঢেউ এসে তাদের পায়ের কাছে ভিজিয়ে দিচ্ছে ঠান্ডা জলেতে। ফারদিনা হঠাৎ হাত বাড়িয়ে সেই ঢেউ ছুঁয়ে ফেলল। এক ফোঁটা জল গিয়ে পড়ল সুফিয়ানের হাতে। সুফিয়ান হাসল, বলল, এই জলের মতোই তুমি ফারদিনা, ঠান্ডা, শান্ত, তবু গভীর। তোমাকে দেখে মনে হয় ভেতরে আকাশ পরিমাণ কথা জমিয়ে রেখেছ, কিন্তু বলতে পারছো না। সাগরের ওপারে যেন রাতটিও থমকে দাঁড়ালো। শুধু ঢেউ, চাঁদ আর তাদের নিঃশব্দ ভালোবাসা। সুফিয়ান বালের উপর বসে এক হাতের উপর ভর রাখল, অশোক পাশেই দাঁড়িয়ে। ফারদিনা সাগরের জল ছুঁয়ে দেখছে, যেন বহুদিন পর সে জল পেয়েছে। ফারদিনা বলল, যত খুশি আনন্দ করে নাও, এরকম সুযোগ আর নাও হতে পারে। কেন? এরপর কি আমি মরে যাব? বলে হেসে উঠল ফারদিনা। সুফিয়ান নিচু স্বরে মলিন গলায় বলল, মরবে কেন? মৃত্যু ব্যতীত কত কে হারিয়ে যায়। ফারদিনা কাছে এসে বালির উপর বসে বলল, কি বললে ফিসফিসিয়ে? এখন বলো। তুমি অনুমতি দিলে একটা সিগারেট ধরায়? ফারদিনা মাথা ওড়ালো, হ্যাঁ। ফারদিনা কিছুক্ষণ সুফিয়ানের দিকে চেয়ে বলল, এত সিগারেট খেলে ফুসফুস পুড়ে যাবে। সুফিয়ান ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, অন্তর তো অনেক আগেই পুড়ে গেছে। অন্তর পুড়ে যাওয়ার তীব্র গন্ধ হয় না, নয়তো আমার পাশে কেউ দাঁড়াতে পারতো না। তোমাকে দেখলে সুখী মনে হয়, কিন্তু কথার মানে বোঝায় তুমি বড্ড উদাসীন। সুফিয়ান সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, সুখ এবং দুঃখ মিলেই মানুষের জীবন। জীবন যতদিন আছে, সুখ দুঃখ ততদিন আছে। তোমার জীবনে এমন কোনো ঘটনা আছে যা হৃদয় বিদারক? আছে, সময় হলে একদিন বলবো। সে কথাগুলো আমি সহ্য করতে পারবো। ফারদিনার কণ্ঠস্বর থমকে গেল যেন। সুফিয়ান হেসে বলল, হয়তো। এরপর সিগারেট টানার প্রতি মনোযোগ দিলাম। ফারদিনা দৃষ্টি সরিয়ে ফেলল, আঙুল দিয়ে বালিতে আঁকিবুকি শুরু করলাম। সুফিয়ান সিগারেট শেষ করে বলল, তোমাকে দেখলে আমার মায়ের কথা মনে পড়ে। আমার মা ছিল ভীষণ সুন্দরী, ঠিক তোমার মতো। তার মন খারাপ হলে আঁকিবুকি শুরু করতাম, তুমি এখন যেভাবে শুরু করলে। ফারদিনা হেসে বলল, আর তোমার সাথে থাকলে আমি তোমার মধ্যে আদিব ভাইকে দেখতে পাই। আদিব ভাই বেশিরভাগ সময় আমার ঘরে এসে সিগারেট খুঁড়তো। এই জন্য আমি সিগারেটের গন্ধ সহ্য করতে পারি। এই গন্ধটা আমার ভালো লাগে। সবার থেকে তুমি আলাদা ফারদিনা। অন্যরা যে জিনিসটাতে বিরক্ত হয়, তুমি সেটাতে খুশি হও। আমার ভাগ্যটাও সবার থেকে আলাদা। বলে ঘন নিঃশ্বাস ছাড়ল ফারদিনা। রাতের গভীরতা নেমে আসছে। চাঁদ ঠিক মাথার উপর। গুড়ি গুড়ি মেঘ ঘুরে যাচ্ছে। দূরের বন থেকে শিয়ালের হুঙ্কার ভেসে আসছে, সাথে ঝিঝি পোকার ডাক, সাগরের ঢেউয়ের শব্দ, বাতাসের মৃদু ঘ্রাণ। এমন রাত শুধু কল্পনা করা যায়, বাস্তবে খুব কম মেলে। এই রাতটা সবার উপভোগ করতে পারে না। যে বা যারা পারে তার নিঃসন্দেহে ভাগ্যবান। ফারদিনার আজ নিজেকে ভাগ্যবতী মনে করল। সে শাড়ি উঁচু করে ধরে এক পা দুপা করে এগোতে এগোতে সাগরের গভীরতার ভেতর চলে যাচ্ছে। তাকে সাগরের তীক্ষ্ণ ঢেউ ভাসিয়ে নিতে পারে, সেদিকে যেন খেয়াল নেই। সুফিয়ান গলা উঁচিয়ে বলল, আর এগিয়েও না, কুমির টেনে নিয়ে যাবে। ফারদিনা বলল, সাগরে কুমির থাকে না। কোথায় কি থাকে বলা যায় না। ফারদিনা পায়ের কাছে নরম কিছু ঠেকলো। সুফিয়ানকে লক্ষ্য করে বলল, আমার পায়ের কাছে কিছু একটা ঠেকলো, নরম। সুফিয়ান বলল, সাপ হবে, চলে এসো। ফারদিনা দৌড়ে তীরে চলে আসে, ভয়ে শঙ্কিত হয়ে পড়ল। সুফিয়ান ঠোঁট চেপে চাপা স্বরে হাসল।
তাৎক্ষণিক ঢেউয়ে তীরে সাদা রঙের একটা খণ্ড এসে উঠল। ফারদিনা বলল, ওইটাই বোধহয় আমার পায়ে ঠেকেছিল। সুফিয়ান এগিয়ে যায় সাদা খণ্ডের দিকে, পা দিয়ে নাড়িয়ে দেখল মৃত বাচ্চার দেহ সাদা, জলে ফুলে উঠেছে। দেখে বোঝা যাচ্ছে লাশের বয়স বেশি দিন হয়নি। মুন্ডু নেই। ফারদিনা চোখ তুলে সাগরের দিকে তাকালো। একটা ট্রলার আসছে, ঠিক তাদের দিকেই। বলল, দেখো, একটা ট্রলার আসছে, ডাকাত হতে পারে, চলো এখান থেকে, ভয় পেও না, একে দেখতে দাও। ট্রলারটা ধীরে ধীরে তার গতি কমিয়ে নিল। 4-5 জন লোকের ছায়া দেখা যাচ্ছে, লণ্ঠন জ্বলছে। ট্রলারটি কিনারার কাছাকাছি এসে থেমে যায়। সুফিয়ান ফারদিনাকে নিয়ে অশ্ববের দিকে হেঁটে গেল। ট্রলারের লোকগুলো যেন তাদের দিকেই দেখছে। ট্রলার থেকে একটা তীর ফলক ছুড়ে আসলো, বালিতে তীরটি বিঁধল। ফারদিনা চমকে উঠল। সুফিয়ান তীর ফলকটি হাতে তুলে নিল, সাথে একটা চিঠি। চিঠিটা খুলে মনে মনে পড়ল। ফারদিনা জিজ্ঞেস করলে কোনো জবাব মিলল না। সুফিয়ান চিঠিটা ছিঁড়ে অগ্নিদৃষ্টিতে তাকালো ট্রলারে থাকা লোকগুলোর দিকে। ট্রলার ছেড়ে দিল। তারা চলে যায় যে যার পথে এসেছিল সে পথেই। ফারদিনা নির্বিকার কণ্ঠে জিজ্ঞেস করল, চিঠিতে কী ছিল? কিছু না, চলো বাড়ি ফেরা যাক। আমি শুনতে চাই, বলো। কথা বাড়াচ্ছ কেন? ফারদিনা মুখে চিন্তার ছাপ স্পষ্ট করে বলল, ওরা কারা ছিল, কী উদ্দেশ্য ছিল, আর ফিরেই বা গেল কেন? কিছু না বলে। তুমি বড্ড বেশি কথা বলো। আজ তোমাকে বাড়ি দিয়ে আসবো, আর তোমাকে নিয়ে কোথাও বের হব না। ফারদিনা কাঁদো কাঁদো গলায় বলল, আমি তোমাকে খুব বেশি বিরক্ত করি, তাই না? আমি যেদিন থাকবো না সেদিন বুঝবে। থাকবে না? কোথায় যাবে? মরে যাব। সুফিয়ান রেগে বলল, আর একটা ফালতু কথা বললে থাপ্পড় দিয়ে গাল লাল করে দেব। ফারদিনা একদম নীরব হয়ে গেল। সুফিয়ান অস্বস্তি বোধ করলো। পাঞ্জাবি পকেট থেকে সিগারেট বের করলো, সিগারেট ধরিয়ে লম্বা টান দিল। এরপর বলল, চিঠিতে ওরা তোমাকে চাইছিল, তোমাকে নিতে এসেছিল। ফারদিনের চোখের আকার বড় বড় হলো। তাকে কেউ কেউ কেন নিতে আসবে? তার সাথে শত্রুতা কিসের? আমাকে নিতে আসবে মানে? সিগারেট না টেনে আমার প্রশ্নের জবাব দাও। আগে সিগারেট, পরে সব। তুমি এত পাখির মতো ছটফট করো কেন? পাখির মতো ছটফট কোথায় করলাম? তুমি কি ঝগড়া বাঁধাতে চাইছো? মেয়ে মানুষের সাথে ঝগড়া ভুলেও না। ওরা তর্কে হেরে শুধু নাকে চোখে কান্না করতে পারে। এখন থেকে আমি আর কথা বলবো না। সুফিয়ান সিগারেট ফেলে বলল, কথা বলার সময় বিরতি নিতে হয়। থেমে থেমে কথা বললে সামনের মানুষটির প্রশ্নের সঠিক জবাব দেওয়া যায়। বুঝলে? বুঝছি। কি বুঝছো? আমাকে ওরা কেন নিতে এসেছিল এই প্রশ্নের পর তুমি যে সময়টুকু চুপ ছিলে ততক্ষণে সঠিক উত্তর খুঁজেছ। এখন বলো। ওরা হয়তো তোমার শত্রু, তোমাদের শত্রু। আমাকে দেখে সামনে এগোয়নি। আমাকে নিয়ে ওরা কি করতো? তুমিও যেখানে আমিও সেখানে। ওরা কি করতো কীভাবে বলবো? দুজনে অশ্ববের পৃষ্ঠে চেপে বসে। 35 মিনিটের মধ্যে বাড়ির কাছে পৌঁছে যায় তারা। সুফিয়ান অশ্বব থেকে নেমে লাগাম ধরে ধীরে ধীরে হাঁটতে লাগলো। ফারদিনা অশ্ববের পৃষ্ঠে বসে আছে। সুফিয়ান চুপচাপ। তার নীরবতা ফারদিনার ভালো লাগে না। বলল, তুমি জানো আমি একটা মহৎ কাজ করেছি। কী কাজ? গোলাপ ফুলের চারা লাগিয়েছি ছাদের উপর। আমি রোজ ওদের যত্ন নিই। হঠাৎ গোলাপ গাছ লাগালে? গোলাপের গন্ধ স্নিগ্ধ। আমাদের অনেক ফুলের গাছ আছে, গোলাপ ছিল না, তাই আমি গোলাপের ঘাটতিও পূরণ করলাম। ভালো হয়েছে না? ভালো হয়েছে। ওদের যত্ন নিতে হবে, নয়তো মরে যাবে। আমি যত্ন নেব। তুমি গাছগুলো দেখে এসো একদিন। আচ্ছা, যাব। একটা কথা বলবো? বলো। তুমি আমার উপর বিরক্ত? হ্যাঁ, আজকাল খুব জ্বালাতন করছো আমায়। আমি যেদিন তোমাকে বিরক্ত করা বন্ধ করে দেবো সেদিন তুমিই বিরক্ত হবে। সুফিয়ান প্রসঙ্গ পাল্টে বলল, গোলাপ ফুটলে সর্বপ্রথম কাকে দিবে? যেদিন হবে সেদিন জানতে পারবে। জানি না তোমার দেওয়া গোলাপ কাকে দাও, দেখতে পারবো কিনা। রসিকতা করে বলল সুফিয়ান। ফারদিনা কোমল কণ্ঠে বলল, পারবে, কিন্তু তুমি তো আমার উপর বিরক্ত। যেদিন গোলাপের পাপড়ির মতো আমিও ঝরে যাব সেদিন বুঝবে। তখন থেকে উল্টাপাল্টা কি বকছো? ঠিকই বলেছি। যেদিন দেখবে আমার গোলাপগুলো অযত্নে ঝরে পড়ে গেছে সেদিন ভাববে আমিও ঝরে গেছি। সুফিয়ান বেশ বিরক্ত হলো। অতি কষ্টে বিরক্ত স্বর আড়াল করে
নম্র কণ্ঠে বলল, আমি বিরক্ত হচ্ছি না, আমি বিনামূল্যে আনন্দ পাচ্ছি, বিনা বিরতিতে। ভালো না? ফারদিনা মুখ ভেঙচি দিল। তালুকদার বাড়ি সোজা গিয়ে ডান দিকে, তার আগে সুফিয়ানের বাড়ি। ফারদিনা চাইছে না সুফিয়ানকে ছেড়ে যেতে। সূর্য ওঠার আগ মুহূর্ত পর্যন্ত তার সাথে থাকতে চাইছে, কিন্তু মুখ ফুটে বলতে পারছে না। সুফিয়ান বলল, অশ্বপ থেকে নেমে আসো, অশ্বপ নিয়ে যাওয়া যাবে না, ওকে আমার বাড়ি রেখে তোমাকে দিয়ে আসছি। এটা চেয়েছিল ফারদিনা, তার বাড়িতে গিয়ে আর আসবে না আজ। সে বায়না ধরল সুফিয়ান ঠিক রাজি হয়ে যাবে। প্রত্যেক নাছরবান্দা মেয়েদের জন্য একজন ধৈর্যশীল পুরুষ সৃষ্টি করা হয়। ফারদিনা বিশ্বাস করে তার জন্য সুফিয়ানকে সৃষ্টি করা হয়েছে। একদিন আদিব ভাই কথায় কথায় বলেছিল, সুফিয়ানের অনেক রাগ, ওর সামনে কেউ অন্যায় করতে পারে না, অকাজের কথাও বেশি বলা যায় না। অথচ ফারদিনা বিনা বিরতিতে এটা ওটা বলতে থাকে। সুফিয়ান সেগুলো মন দিয়ে শোনে, তার খুব ভালো লাগে। অশ্বপ থেকে নামলো। সুফিয়ান আগে আগে যাচ্ছে, ফারদিনা পেছন পেছন হাঁটছে। হঠাৎ মনে হলো পেছনে কেউ আছে। ঘুরন্ত গতিতে পেছনে ঘুরল। দুরন্ত গতিতে পেছনে ঘুরল। একটা লণ্ঠনের আলো হঠাৎ যেন গাছের আড়ালে চলে গেল। চোখের ভুল, এত রাতে কেউ বাইরে থাকে না। সামনে ঘুরে চুপচাপ হাঁটা ধরল। সুফিয়ান ঘরের সামনে পৌঁছে অশ্বপকে বেঁধে রাখলো একটা খুঁটির সঙ্গে। ঘুরে ফারদিনার দিকে তাকিয়ে বলল, চলো তোমাকে দিয়ে আসি। প্রতিদিন সবার চোখে ফাঁকি দিয়ে তোমাকে নিয়ে বের হই, কবে না জানি ধরা খেয়ে যাই। এত রাতে আমাকে তাড়িয়ে দিচ্ছ, ঘরে ঢুকতে দিবে না? ঘরে ঢুকতে দেবো মানে? এই রাতে অচেনা একটা মেয়েকে নিয়ে ঘরে থাকবো? লোকে দেখলে পাথর নিক্ষেপ করে মারবে জানো? জানি না পাথর কেন মারবে, উফ, ভুলভাল কাজ করলে মারবে, এটা পূর্ব নিয়ম। এসব নিয়ম টিয়ম আমি মানি না, কবে মরে যাই কে জানে। আমার শখ করেছে আজ তোমার সাথে থাকবো মানে থাকবো। সুফিয়ান দাঁতে দাঁত চেপে রইল। সে যেন হতাশায় নিমজ্জিত হয়ে পড়ে। আশেপাশে দৃষ্টি বুলালো। মেয়ে মানুষের আবদার পূরণ না করলে চিৎকার দিয়ে উঠতে পারে, মেয়েদের বিশ্বাস নেই। ফারদিনা সুবিধার নয়। সুফিয়ান নিজের থুতনিতে হাত বুলিয়ে বলল, এসো ভেতরে। ঘরটিতে ঢোকা মাত্রই ধূপের গন্ধ আসলো। সুফিয়ান লণ্ঠনের ম্যাচ দিয়ে জ্বালিয়ে দিল। ফারদিনা বিছানার উপর পা তুলে বসল। সুফিয়ান বলল, মনে হয় তোমার বাড়ি যেখানে বসেছ। তুমি জানো, ছোটে ঘরে যে শান্তি পাওয়া যায়, বড় বড় রাজপ্রাসাদেও তা পাওয়া যায় না। কেউ রাজপ্রাসাদ চায় আয়েশের খোঁজে, কেউ মাটির ঘর খোঁজে প্রিয় মানুষের মন পিঞ্জরের মাঝে, বলল সুফিয়ান। হাতে ভাতের থালা বসলো ফারদিনার সম্মুখে। ফারদিনা জিজ্ঞেস করল, ছন্দটার সাথে বাস্তবতার সম্পর্ক আছে। প্রিয় মানুষটিকে ভালোবেসে মাটির ঘরেও থাকা যায়। সুফিয়ান তার রেস্ট না টেনে ভাত মাখাতে মাখাতে বলল, আমার জন্যই রান্না করেছিলাম একজনের খাবার, খেয়ে নাও। এগুলো কিসের তরকারি? শুটকি। আমার শুটকি মাছ ভীষণ পছন্দ। এই মাছের কিছু ভালো দিক আছে। কি? দীর্ঘদিন সংরক্ষণ করা যায়, রান্না করতে ঝামেলা হয় না। তাছাড়া এই মাছে আছে প্রোটিন, ক্যালসিয়াম, ফসফরাস সমৃদ্ধ। এতে সামান্য নুন আর তেল থাকায় শরীরে শক্তি যোগায়। শক্তি দরকার কিনা বলো? দরকার, কিন্তু আমি শক্তিতে কী করবো? আমি খাবো না, তুমি খাও। তুমি আমার অতিথি, সুতরাং অতিথিকে খাবার খাওয়াতে হয়, নয়তো বরকত কমে যায়। জানো না তো নাকি? জানি। সুফিয়ান ফারদিনাকে এক লোকমা খাবার তুলে দিল। ফারদিনা ভাতটা গিলে বলল, তোমার পছন্দের খাবারের তালিকায় প্রথম কোনটা? শুটকি দিয়ে ভাত, ঝাল ঝাল হাসবো না। মিষ্টি? আমি মিষ্টি পছন্দ করি না। আমার সাথে কেউ মিষ্টি মিষ্টি কথা বললেও অসহ্য লাগে। মিষ্টি কথাই আর মিষ্টি খাওয়াই দুটো জিনিসই ক্ষতিগ্রস্ত। এক কথায় হয় মধুমেহ, অন্যটায় বিশ্বাস নষ্ট। তুমি ভুলকেও যুক্তি দিয়ে সঠিক প্রমাণ করবে। তোমার সাথে কথা বাড়াচ্ছি না। আমি ভুলকে ভুল, সঠিককে সঠিক বলার ক্ষমতা, যুক্তি দুটোই রাখি। ফারদিনা সুফিয়ানের কথাগুলো উড়িয়ে দিয়ে বলল, যুক্তিতে উক্তি তৈরি হয়, উক্তিতে জীবন চলে না, বুঝছো? সুফিয়ান জবাব দিল না। খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়। ঘরের বাইরে এসে সুফিয়ান একবার অশ্বপের দিকে দেখল। অশ্বপ ঠিকঠাক আছে। তার কাছে 3টে লণ্ঠন জ্বলছে। আশেপাশে দেখলো, কাউকে দেখা যাচ্ছে না। এত রাতে সবাই ঘুমে।
ফারদিনা টেবিলের উপর বসলো, একটা বই খুললো। বইটির নাম নূরজাহান। দুটো বইয়ের পাতা উল্টালো। গল্পের শুরুতে সেলিম নাম দেখা গেল। ফারদিনা ধৈর্য কম, বই পড়ার মতো ধৈর্য তার নেই। সুফিয়ান কিভাবে পড়ে, নিজে গল্পও লিখে, অনেক ধৈর্যশীল একজন পুরুষ। সুফিয়ান দরজা লাগিয়ে দিল। ফারদিনার পাশে দাঁড়ালো। বই পড়ছো? আমার বই পড়ার অভ্যাস নেই, ধৈর্য নেই। নূরজাহানকে? সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী। সম্রাট জাহাঙ্গীরের নাম ছিল সেলিম। পরবর্তীতে উনি যখন শাসনকার্য পরিচালনা করার দায়িত্ব পান, তখন সেলিম বাদ দিয়ে সম্রাট জাহাঙ্গীর বলে সম্বোধন করা হয়। সম্রাট জাহাঙ্গীর তার সঙ্গে প্রেম হয় মেহেরুন্নেসার, কিন্তু দুর্ভাগ্যবশত মেহেরুন্নেসার বিয়ে হয় অন্য একজনের সাথে। তিনি ছিলেন সৈন্যের শের আফগান খান। তাদের বৈবাহিক বন্ধন ছিল মাত্র 13 বছর। এরপর শের আফগান খান এক যুদ্ধে মারা যান এবং পরবর্তীতে সময়ে সম্রাট জাহাঙ্গীর মেহেরুন্নেসাকে বিয়ে করে। তাকে বিয়ে করার পর জাহাঙ্গীর মেহেরুন্নেসার থেকে নূরজাহান নাম দেয়। নূরজাহান যার অর্থ বিশ্বের আলো। সুফিয়ান থেমে পুনরায় বলল, ভাগ্যের কি লীলা খেলা দেখছো? বিশ্বাসে 13 বছর পরেও পূর্ণতা পেল। আর এটা গল্প নয়, বাস্তব ঘটনা। ফারদিনা টেবিলের উপর চোখ বুলালো। সুফিয়ানের লেখা গল্পটা খুঁজছে, পাচ্ছে না। জিজ্ঞেস করলো, তুমি যে গল্পটা লিখছো সেটা কোথায়? গল্পের নাম কি? তুমিও কি বাস্তব প্রেমের গল্প লিখছো? সত্যি একসময় কাল্পনিক রূপ নেয়, বাস্তবতা থেকেই লিখছি। গল্পের নাম সময় হলে জানবে। সুফিয়ান সিগারেট ধরালো। ফারদিনা বলল, আমি একটা দেব? সুফিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে বলল, মেয়েদের কোমল ঠোঁটে আগুন মানায় না। তুমি কেন খাচ্ছ? অভ্যাস ত্যাগ করো। খারাপ অভ্যাস ত্যাগ করার জন্য ভালো অভ্যাসের দরকার হয়। আমি কি তোমার ভালো অভ্যাস নই? এত সময় আমার সাথে পার করছো, অথচ সিগারেটের কথা ভুলছো না। সুফিয়ান দৃষ্টি সরিয়ে নিল, জবাব দিল না। ফারদিনা জানলার দিকে এগিয়ে গেল। জানলার পর্দা ফাঁকা, শো শো করে বাতাস ঢুকছে। দূরে মশাল হাতে কাউকে দেখা যাচ্ছে। কৃষক তার চাষ দেখছে। সুফিয়ান ফারদিনার গা ঘেঁষে দাঁড়ালো। ফারদিনা বলল, সম্রাট জাহাঙ্গীর এবং নূরজাহানের প্রেমের মতো আমার খুব আপন একজন মানুষের প্রেম হয়েছিল। সে ব্যর্থ হয়। জাহাঙ্গীরের মতো তার আর প্রাক্তনের সাথে দেখা হয়নি। সে নিশ্চয়ই তোমার আদিব ভাই। তুমি কিভাবে জানলে? আদিবের সাথে যখন পরিচয় হয়, ও তখনই সব খুলে বলে আমার সাথে। আচ্ছা, শত্রুদের সাথে কখনো বন্ধুত্ব হয়? এই ধর, তুমি আমাকে আক্রমণ করতে আসলে, এরপর আমার রূপ দেখে থমকে গেলে। সুফিয়ান লম্বা শ্বাস ফেলে বলল, হ্যাঁ সম্ভব। কেননা সৃষ্টিকর্তা শ্রেষ্ঠ সুন্দর সৃষ্টি হচ্ছে মেয়েরা। তিনি মেয়েদের এমনভাবে সৃষ্টি করেছেন, শুধু হাতের আঙুল দেখেও প্রেমে পড়া সম্ভব। সেখানে সুন্দরী মায়াবতীর রূপ দেখে একটা পুরুষ থমকে যেতেই পারে। ফারদিনা উৎফুল্ল হয়ে বলল, ইস, আমার সাথে যদি এমন হতো, কতই না ভালো হতো। হয়তো আমি অতটা সুন্দরী নই। তাছাড়া আব্বার শত্রুদের এখন আর দেখাই যায় না। সুফিয়ান বলল, সেসব ছাড়ো, চলো ঘরের পিছনের দিকে একটা দিঘি আছে কাছেই, সেখানে যাই। বন্ধ ঘরে বসে থাকা ঠিক হবে না। কেন? আমার তো বন্ধ ঘরেই ভালো লাগে। সুফিয়ান নিঃশব্দে হাসে। তুমি সরল। আমার দেখা মতে তোমার মতো সরল আর কেউ নেই। আমি কোথাও যাচ্ছি না, তোমার ঘরে থাকবো। সুফিয়ান ফারদিনার হাত ধরে বলল, আরে মেয়ে চলো। বদ্ধ ঘরে থাকলে কখন কি হয়ে যায় বলা যায় না। মেঘের ওপারে চাঁদের বসবাস, তার সঙ্গী হিসেবে আছে লক্ষ লক্ষ তারা। দিঘির পাড়ে বড় বড় গাছ, গাছের পাতার ফাঁক ভেদ করে জল পড়ছে চাঁদের আলো। মাছের সাঁতারে জলে একটু পর পর ঢেউ খেলে। রাত ঠিক 3টার কাছাকাছি ফারদিনা সিঁড়ি পেয়ে জলের ধারে গেল। বসে জলে পা ভেজাচ্ছে। সুফিয়ান ঘাট থেকে দেখছে। পকেট থেকে বের করলো সিগারেট, ম্যাচ দিয়ে সিগারেট ধরিয়ে নিল। ম্যাচের আলোয় তার চোখ দুটো জলজল করে উঠল। সিগারেট টানতে টানতে পায়চারি করলো। দৃষ্টি তার ফারদিনার দিকে, বেশ আকর্ষণীয় দেখাচ্ছে তাকে। ফারদিনা হাত বিছিয়ে উপরে চলে আসে। সুফিয়ান স্থির চোখে তাকিয়ে রইল ফারদিনার চোখের দিকে। ফারদিনা বলল, কি দেখছো?
সুফিয়ান জবাব দিল না। চোখের ভাষাতে জবাব পাওয়া গেল না। ফারদিনা ঢোকিলে বলল, এভাবে কি দেখছো? সুফিয়ান সবে যেন হুঁশ ফিরল, থতমত খেয়ে বলল, তোমাকে দেখছিলাম, তোমাকে বাড়ি দিয়ে আসছি, চলো। হয়তো আর কিছুক্ষণ সময় পর ভোরের আলো ফুটবে, কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। তুমি আবার আমাকে তাড়িয়ে দিচ্ছ, যখন আমি থাকবো না তখন বুঝবে তুমি কি হারিয়েছ। তার আগেই আমি তোমার জীবন থেকে হারিয়ে যাব। ফারদিনা বিস্ময়ের কণ্ঠে বলল, মানে? সুফিয়ান হাসলো, হাসির এক পর্যায়ে চোখের জল মুছল আড়ালে। বলল, মানুষ কত কারণেই তো হারিয়ে যায়, তাই না? আজ আমি আছি, কাল নাও থাকতে পারি। ফারদিনা রেগে বলল, হয়েছে, বিরক্ত হচ্ছ, থাকো তুমি, আমি চলে যাচ্ছি। বলে ফারদিনা পথের দিকে হেঁটে যেতেই সুফিয়ান পেছন থেকে চেঁচিয়ে বলল, ও হে আমার রাগিনী, রাতে এভাবে কোনো মেয়ের সাথে থাকিনি। ফারদিনা যেতে যেতে বলল, আর থাকতে হবে না, আমি চললাম। সুফিয়ান দ্রুত হেঁটে ফারদিনার পথ রোধ করে দাঁড়ায়। ফারদিনা দাঁড়িয়ে গেল। সুফিয়ান ঢং করে বলল, তোমার আব্বা রসিক তালুকদার তো? সত্যি কি উনি তোমার আব্বা নাকি তোমার আম্মা? ফারদিনা চোখ কপালে তুলে তাকালো। সুফিয়ান বলল, আসলে আমি বলতে চাইছিলাম, তোমার যে রাগ, একটু হলেই অজগর সাপের মতো ফোঁস শুরু করো। রশিদ চাচা তো এত রাগি না। আপনার খুব হাসি পাচ্ছে, তাই তো? হাসুন আপনি, আমি গেলাম। আরে বাহ, তুমি থেকে আপনি হয়ে গেলাম, কি মেয়ে মানুষ রে, সাংঘাতিক। তোমাকে যে বিয়ে করবে সে তো গেল, পান থেকে চুন খসলে গর্দান কেটে নিবে। বলে হাসলো। ফারদিনা হঠাৎ চোখ বড় করে তাকালো। সুফিয়ান তার দিকে দেখল। ফারদিনা সুফিয়ানকে অতিক্রম করে তার পেছনের দিকে চেয়ে আছে। চোখের সামনে ভয়ঙ্কর দৃশ্য দেখলে মানুষ খানিকক্ষণ এর জন্য থমকে যায়, চোখের আকার বড় হয়ে যায়, স্থির হয়ে যায়। কি দেখছো? সুফিয়ান জিজ্ঞেস করলো। তোমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। সুফিয়ান ধীর স্থির হয়ে পেছনে ঘুরল। দূরে কেউ লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছে, চোখ দুটো সাদা সাদা, স্পষ্ট দেখা যাচ্ছে। 10 থেকে 15 হাত দূরে লোকটি। সুফিয়ান লোকটির দিকে এগোতে চাইল। ফারদিনা সুফিয়ানের হাত ধরে বলল, যেও না, আব্বার লোক হতে পারে, দেখে ফেলে নির্ঘাত শেষ। ইতিমধ্যে আমাদের দেখে ফেলেছে। ছাড়ো আমাকে। ওভাবে দাঁড়িয়ে আছে কেন জিজ্ঞেস করি, কিছু বলার থাকলেও তো বলবে। সুফিয়ান গেল। ফারদিনা তার পেছন হাঁটলো। মজিদ মিয়া লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছে। তার শরীরের রং কালো। কালো মানুষের চোখের মণি সাদা থাকে, চোখের চারপাশে কালো থাকায় চোখের মণি বেশ সাদা দেখায়। এর আলাদা কোনো বৈশিষ্ট্য নেই। সুফিয়ান জিজ্ঞেস করলো, চাচা আপনি এখন এই রাতে বাইরে কেন, কিছু হয়েছে? মজিদ মিয়া নিশ্চুপ, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। সুফিয়ান একবার ফারদিনার দিকে দেখলো, এরপর মজিদ মিয়ার দিকে চেয়ে পড়ল, চুপ করে আছেন যে, কিছু বলবেন? বাবা, আমার মায়াটা কিছুক্ষণ আগে মারা গেছে, দাফন কাফনের লেগে কিছু টাকা দরকার। সুফিয়ান অবাক চোখে বলল, কি বলছেন? কিভাবে মারা গেছে? চলুন, আমিও যাব আপনার সাথে। মজিদ আপত্তি স্বরে বলল, না, তুমি সময় কাটাও, মায়া মানুষ রাইতে দাফন করাই ভালো। এত রাতে কাফনের কাপড় কিনতে পারবেন বলে মনে হয় না, দোকান বন্ধ। মানুষের মরণের সময় না, দোকান খোলাই আছে। সুফিয়ান কথা না বাড়িয়ে পাঞ্জাবি পকেট থেকে কিছু টাকা বের করে দিল। টাকাটা নিয়ে মজিদ মিয়া পথে হাঁটা শুরু করলো। কিছুদেরকে থমকে দাঁড়িয়ে পেছন ঘুরল। ফারদিনা ও সুফিয়ানও নিশ্চুপে চেয়ে রইল। মজিদ মিয়ার আচরণ অস্বাভাবিক মনে হলো। ফারদিনা বলল, বিয়ে চলে গেছে তো, এই জন্য হয়তো মাথা ঠিক নেই। এই পর্ব এই পর্যন্তই। এতক্ষণ ধরে ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ।